একদম শেষের দিকে কিছুটা অংশ আমরা বাকি রেখেছি, যেখানে আমরা আমাদের ব্যঞ্জন যে বর্ণগুলো আছে, ব্যঞ্জন বর্ণের ছোটখাটো একটা চার্ট আমাদের করতে হবে। তো চার্টে যাওয়ার আগে আমরা আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, আমাদের যে ব্যঞ্জন বর্ণ আছে, ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। এই 39টা ব্যঞ্জন বর্ণের মধ্যে প্রথম 25টা বর্ণ ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত 25টা বর্ণকে আমরা বলি স্পর্শ বর্ণ, তাই তো? আচ্ছা, এই স্পর্শ বর্ণকে আমরা নানা ভাগে ভাগ করি। এটাকে আমরা বর্গ অনুসারে 5টা ভাগ করি, 5টা করে নিয়ে এটাকে আমরা রীতি অনুসারে, রীতি মানে নিয়ম, রীতি অনুসারে বিভাগ করি। কখনো এটা ঘোষ অঘোষ, কখনো এটা অল্প প্রাণ মহাপ্রাণ, যে কোনো একটা ক্রাইটেরিয়া নেওয়া যেতে পারে। অথবা স্থান অনুসারে এটাকে আমরা 5 ভাগে ভাগ করি। তো এই ভাগটা আমরা যদি চারটা দেখে করি তাহলে এটা সুবিধা হয়। আমি চারটা দেখাচ্ছি। আমাদের প্রথমে যে কাজটা করতে হবে, যে চারটা আমরা এখন দেখাচ্ছি একদম চোখের সামনে একটা ছবির মতো করে এই চারটা যেন ভাসে, সেটা আগে খেয়াল রাখতে হবে। কারণ এই ছবিটা খুবই ইম্পর্টেন্ট। আমরা খেয়াল রাখবো যে এই যে ছবিটা আছে, মানে যে সিকোয়েন্স অনুসারে সাজানো বা ক্রমানুসারে সাজানো, এটা যেন আমাদের চোখের সামনে মোটামুটি ভেসে থাকে। কারণ এটা আমাদের আরো অনেকবারই লাগবে। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়েছিলাম কম হলে স্পর্শ। কম মানে ছিল ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত। এই ক থেকে ম পর্যন্ত যে বর্ণগুলো আছে, বর্ণগুলা বলতে আমরা এটাকে 25টা বর্ণ বুঝি। এই 25টা বর্ণ হচ্ছে স্পর্শ বর্ণ। আচ্ছা, তো এই স্পর্শ বর্ণগুলো খেয়াল করেন, এখানে আমরা সিকোয়েন্স অনুসারে সাজিয়েছি। ক খ গ ঘ ম চ ছ জ ঝ ঞ ট ঠ ড ঢ ম ত ন ত থ দ ধ ন প ফ ব ভ ম, মানে ক থেকে ম পর্যন্ত আমরা একদম ক্রমানুসারে সাজালাম। আচ্ছা, সাজানোর পরে দেখবেন যে প্রত্যেকটা কনসেপ্টে আমরা 5টা করে বর্ণ নিয়েছি। ক থেকে 5টা, চ থেকে 5টা, ট থেকে 5টা, ত থেকে 5টা এবং প থেকে 5টা। এই 25টা বর্ণকে আমরা 5টা করে ভাগ করেছি। এই যে 5টা করে ভাগ করেছি, প্রত্যেকটা 5টা বর্ণকে বলা হয় এক একটা বর্গ। প্রতি 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 5টা বর্ণকে বলা হয় এক একটা বর্গ। তাহলে এটা একটা বর্গ, ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ এবং এটা প বর্গ। তাহলে বর্গ কয়টা? 1 2 3 4 5টা বর্গ আছে। প্রত্যেক বর্গে কয়টা করে বর্ণ আছে? 5টা করে। বর্গ 5টা, প্রতি বর্গে বর্ণ আছে 5টা। এই প্রতি 5টা বর্ণকে বলা হয় এক একটা বর্গ। তাহলে মোট বর্গ হলো 5টা। প্রতি বর্গে বর্ণ কয়টা? 5টা। আচ্ছা, এখন যদি খুব নরমালি প্রশ্ন করি, বলেন তো বর্গ কয়টা? বর্গ কয়টা? 5টা। বর্গ হচ্ছে 5টা। আর বর্গের নামকরণ করা হয় প্রথম বর্ণের নাম অনুসারে। তাহলে এটা হচ্ছে ক বর্গ, এটা চ বর্গ, এটা ট বর্গ, এটা ত বর্গ এবং এটা প বর্গ। ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং প বর্গ। তাহলে বর্গ আমরা 5টা পেলাম। বর্গ 5টা। যদি বলা হয়, প্রশ্নটাকে মন দিয়ে শোনান, তারপর উত্তর দিয়ে। যদি প্রশ্ন করা হয় বর্গীয় বর্ণ, বর্গীয় বর্ণ কয়টা? 25টা। আমরা 5টা বর্গ পেয়েছি, প্রত্যেক বর্গে 5টা করে বর্ণ পেয়েছি। যদি বলা হয় বর্গীয় বর্ণ কয়টা, তাহলে আমরা উত্তর কিন্তু 5টা বলবো না। যদি বলে বর্গীয় বর্ণ কয়টা, তাহলে আমরা উত্তর করব 25টা। বর্গীয় বর্ণ কয়টা যদি আমাদের বলে, তাহলে আমরা বলবো 25টা। বর্গীয় বর্ণ 25টা, কারণ এখানে যা আছে সবগুলাই হচ্ছে বর্গীয় বর্ণ। এখানে যা আছে সবই হচ্ছে বর্গীয় বর্ণ, কারণ কোনো না কোনো বর্গে আছে। কারণ ক বর্গ, ক বর্গের প্রথম বর্ণ হচ্ছে ক, ক বর্গের দ্বিতীয় বর্ণ হচ্ছে ক, ক বর্গের তৃতীয় বর্ণ হচ্ছে ঘ, ক বর্গের চতুর্থ বর্ণ হচ্ছে ঘ, ক বর্গের পঞ্চম বর্ণ হচ্ছে ম। আবার ক বর্গের প্রথম বর্ণ ক, দ্বিতীয় বর্ণ ক, তৃতীয় বর্ণ ব, চতুর্থ বর্ণ ভ, পঞ্চম বর্ণ ম। তাহলে সিকোয়েন্স অনুসারে এটা হচ্ছে প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ, এটা হচ্ছে প্রত্যেকটা বর্গের দ্বিতীয় বর্ণ, প্রত্যেকটা বর্গের তৃতীয় বর্ণ, প্রত্যেকটা বর্গের চতুর্থ বর্ণ, প্রত্যেকটা বর্গের পঞ্চম বর্ণ। প্রত্যেকটা বর্গের প্রথম বর্ণ, দ্বিতীয় বর্ণ, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। এসে সিরিয়াল। আচ্ছা,
তাহলে আমরা বর্গ জানলাম, 25টা যে বর্ণ আছে স্পর্শ বর্ণের, ওটাকে 5টা ভাগে ভাগ করা হয়, প্রত্যেক ভাগের নাম এক একটা বর্গ, আর সিরিয়ালি প্রথমটাকে বলা হয় বর্গের নাম। আচ্ছা, এটা গেল। এবার আমরা উচ্চারণের রীতি অনুসারে একটু কথা বলি। উচ্চারণের রীতি অনুসারে ব্যঞ্জন বর্ণের এই স্টেপগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি। এটা দুইটা কনসেপ্টে হয়, একটা হচ্ছে আমাদের এই যে ভোকাল কর্ড বা স্বরতন্ত্র আছে, এটার উপর নির্ভর করে একটা হয়, আর একটা হচ্ছে বাতাসের তীব্রতার উপর নির্ভর করে হয়। তো বাতাসের তীব্রতা এবং আমাদের এই স্বরতন্ত্রের উপর নির্ভর করে দুটো ইন্ডিকেট করা যায়। তো প্রথমে আমরা স্বরতন্ত্র নিয়ে বলি। আমাদের স্বরতন্ত্রটা আছে, এখানে একটা আঙুল রাখতে পারেন, রাখা ম্যান্ডেটরি, রাখতে পারেন, তাহলে হয়তো ক্লিয়ার হবে এটা বেশি আর কি। তো খেয়াল করে দেখবেন কিছু কিছু বর্ণ উচ্চারণ করার সময় আমাদের এই স্বরতন্ত্র এটা বেশি কাঁপে, আবার কখনো কখনো এটা কম কাঁপে। যেমন আপনি যদি উচ্চারণ করেন ক ক, তাহলে দেখবেন কম কাঁপবে। আপনি যদি উচ্চারণ করেন ঘ ঘ, তাহলে দেখবেন বেশি কাঁপবে। আপনি যদি উচ্চারণ করেন ত ত, কম কাঁপবে। আপনি যদি উচ্চারণ করেন দ ড, বেশি কাঁপবে। তাহলে যে বর্ণটা উচ্চারণ করার সময় আমাদের এই স্বরতন্ত্র কম কাঁপে, যেটা উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্র কম কাঁপে, যেটা উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র কম কাঁপে, তার নাম হচ্ছে অঘোষ। যেটা উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র কম কাঁপে, তার নাম হচ্ছে অঘোষ। আর যেটা উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র বেশি কাঁপে, যেটা উচ্চারণের সময় আমাদের স্বরতন্ত্র বেশি কাঁপে, আমাদের স্বরতন্ত্র যখন বেশি কাঁপে তখন তার নাম হচ্ছে ঘোষ। ওকে, আচ্ছা, তাহলে খেয়াল করেন আমরা যে সহজে ইন্টিগ্রেট করি প্রত্যেকটা উচ্চারণ না করে, যে প্রত্যেকটা বর্গের 1 2 মানে কম সংখ্যা, যেটা 1 2 1 2 3 4 5 এর মধ্যে 1 2 কম, যেটা এটা হচ্ছে অঘোষ, কারণ এটাতে কম কাঁপে। বর্গের 1 2 অঘোষ, বর্গের 1 2 অঘোষ, বর্গের 1 2 অঘোষ, কারণ উচ্চারণের সময় স্বরতন্ত্র কম কাঁপে। আর প্রত্যেকটা বর্গের 3 4 5 বেশি অংশটা, 3 4 5 বেশি অংশটা, 3 4 5 বেশি অংশটা, 3 4 5 বেশি অংশটা হচ্ছে ঘোষ, কারণ এটা বেশি কাঁপে। 3 4 5 ঘোষ, কারণ এটা বেশি কাঁপে। 3 4 5 ঘোষ, কারণ এটা বেশি কাঁপে। 1 2 অল্প, 1 2 অঘোষ, 1 2 অঘোষ, 1 2 অঘোষ, কম কাঁপে। 3 4 5 ঘোষ, বেশি কাঁপে। এটা হচ্ছে স্বরতন্ত্রের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে বাতাসের তীব্রতার উপর নির্ভর করে। তো এই ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে যে আমরা কিছু কিছু ধ্বনি উচ্চারণ করার সময় যে বাতাসটা বের হয় মুখ দিয়ে, কখনো কখনো বাতাসটা বেশি বের হয়, আবার কখনো কখনো বাতাসটা কম বের হয়। তো বাতাস যখন বেশি বের হয় এটাকে বলি মহাপ্রাণ, আর যখন বাতাসটা কম বের হয় তখন তাকে বলি অল্প প্রাণ। বাতাস অল্প বের হয় অল্প প্রাণ, বাতাস বেশি বের হয় মহাপ্রাণ। বাতাস অল্প বের হয় অল্প প্রাণ, বাতাস বেশি বের হয় মহাপ্রাণ। আচ্ছা, তো উচ্চারণ করার সময় দেখবেন যে হাতের সামনে মুখের সামনে যদি হাতটা নিয়ে আসেন, আপনি যদি বলেন ক ক ক, বাতাস তেমন নাই। এটা আপনি যদি বলেন খ খ খ, দেখবেন বাতাস বেশি বেরোচ্ছে। আপনি যদি বলেন গ গ, বাতাস পাবেন। আপনি যদি বলেন ঘ ঘ, বাতাস বেশি বের হবে। তো বাতাস যখন কম বের হয় তাকে বলি আমরা অল্প প্রাণ। মনে রাখবো বর্গের 1 3 মানে অল্প সংখ্যা, যেটা 1 3, 1 3 হচ্ছে অল্প সংখ্যা, 1 3 অল্প, এটা হচ্ছে অল্প প্রাণ, বাতাস কম বের হয়। আর 2 4, 2 4 হচ্ছে বাতাস বেশি বের হয়, 2 4 বাতাস বেশি বের হয় মহাপ্রাণ। 1 3 বাতাস কম বের হয় অল্প প্রাণ, 2 4 বাতাস বেশি বের হয় মহাপ্রাণ। 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। 1 3 অল্প প্রাণ, 2 4 মহাপ্রাণ। তো এই ক্ষেত্রে একটা সহজ বিষয় কি, আমরা যখন কোনো বর্ণের অল্টারনেটিভ যে বর্ণটা বলি না, যেমন ক এর অল্টারনেটিভ হিসেবে আমরা খ বলি, গ এর অল্টারনেটিভ আমরা ঘ বলি, ব এর অল্টারনেটিভ আমরা ভ বলি, দ এর অল্টারনেটিভ ধ বলি, পরের বর্ণটাই বেশি উচ্চারণ করতে হয়, পরেরটা বেশি উচ্চারণ করতে হয়। কারণ ট ট এর বেশি যেটা ঠ, চ এর ছ, জ এর ঝ, ড এর ঢ, ব এর ভ, এরকম। তাহলে 1 3 হচ্ছে অল্প প্রাণ, 2 4 হচ্ছে
মহাপ্রাণ। পঞ্চমটা কি? পঞ্চমটা অল্প প্রাণী, তবে এটাকে অন্যভাবে মেনশন করা যায়। কিভাবে? বর্গের পঞ্চম যে বর্ণগুলো আছে এগুলো আসলে উচ্চারণের সময় বাতাসটা নাক দিয়ে বেশি বের হয়, মানে মুখের চেয়ে নাসিকা দিয়ে বা নাক দিয়ে বেশি বের হয়। নাসিকা বা নাক দিয়ে বাতাস বেশি বের হয়। যেমন আপনি যদি বলেন মামা, নানা, তাহলে দেখবেন আপনার উচ্চারণ ঠিক আছে, মামা, নানা, ঠিক আছে। কিন্তু আপনি যদি নাক বন্ধ করে বলেন মামা, নানা, তাহলে ভালো করে শুনবেন না। কারণ এই বর্গের পঞ্চম বর্ণগুলো উচ্চারণের সময় বাতাসটা নাসিকা বা নাক দিয়ে বের হয়। আর নাক দিয়ে বাতাস বের হয় বলে বর্গের এই পঞ্চম বর্ণকে গুলাকে বলা হয় নাসিকা বর্ণ। বর্গের পঞ্চম বর্ণগুলাকে 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 বলা হয় নাসিকা বর্ণ। আমরা খেয়াল করেন, রীতি অনুসারে যদি আমরা স্বরতন্ত্রকে কেন্দ্র করে বলি তাহলে বর্গের 1-2 হচ্ছে অঘোষ, কম কাঁপে, আর 3-4-5 হচ্ছে ঘোষ, বেশি কাঁপে। আর যদি বাতাসের তীব্রতার কথা বলি তাহলে 1-3 অল্প বাতাস বের হয়, অল্প প্রাণ। 2-4 বাতাস বেশি বের হয়, মহাপ্রাণ। আর বর্গের পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক। বর্গের পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক। বর্গের পঞ্চম বর্ণগুলো হচ্ছে নাসিক। এখন শুধু বর্গের প্রথম যে বর্ণটা আছে সেটাকে আমরা কি বলতে পারি? শুধু বর্গের প্রথমে যেটা আছে এটাকে আমরা অঘোষ বলতে পারি, আবার অল্প প্রাণ বলতে পারি। বর্গের দ্বিতীয় বর্ণকে আমরা অঘোষ বলতে পারি, আবার মহাপ্রাণ বলতে পারি, মানে অঘোষ, মহাপ্রাণ। তৃতীয় যেটা আছে এটাকে তো ঘোষ, এটাকে বলতে পারি ঘোষ, অল্প প্রাণ। চতুর্থ যেটা আছে এটাকে বলতে পারি ঘোষ, মহাপ্রাণ। পঞ্চম যেটা আছে এটা হচ্ছে নাসিক। এই হলো রীতি অনুসারে। আচ্ছা, এরপর আমরা যদি স্থান অনুসারে যাই, স্থান অনুসারে তো আমরা বলেছি 5 প্রকার। কিভাবে হয় আমরা একটু দেখি। স্থান অনুসারে 5 প্রকার কিভাবে হয়। তো এটা আসলে মুখস্থ করার বিষয় না, আমরা যেভাবে উচ্চারণ করি সেখান থেকে বের করতে পারি। যেমন প্রথমে আমরা ক এর কথা বলি। তো ক বর্গের যে বর্ণগুলো আছে এগুলোতে উচ্চারণ করি ক, খ, গ, ঘ, ও। তাহলে দেখবেন যে বাতাসটা জিহ্বার একদম গোড়াতে, যেখানে আমাদের কণ্ঠ আছে ওই গোড়াতে আঘাত করছে। ক, খ, গ, ঘ উচ্চারণ করে দেখবেন জিহ্বার গোড়াতে মূলত বাতাসটা আঘাত করছে। তো জিহ্বার গোড়া মানে কোত্থেকে আসছে? কণ্ঠ থেকে আসছে। এই কণ্ঠ থেকে আসছে বলে ক, খ, গ, ঘ এগুলাকে আমরা বলছি কণ্ঠবর্ণ। আবার চ, ছ, জ, এই চ, ছ, জ এগুলো আমরা উচ্চারণ করছি আমাদের জিহ্বার সাথে বাতাসটা তালুকে স্পর্শ করি। খেয়াল করে দেখেন, আপনি যখন উচ্চারণ করছেন চ, ছ, জ, ছ, তখন আপনি তালুকে স্পর্শ করছেন। আর তালুকে স্পর্শ করছেন বলে এটাকে আমরা বলি তালব্য বর্ণ। আমরা তালব্য স বলি না, তালব্য স হচ্ছে এখান থেকে হচ্ছে এটার নাম তালব্য স, তালব্য স। আচ্ছা, আবার যখন আমরা উচ্চারণ করছি ট, ঠ, ট, ঠ, উচ্চারণ করে দেখেন ট, ঠ উচ্চারণ করলে আমাদের জিহ্বার যে অগ্রভাগটা আছে এটা বাঁকা হয়ে যাচ্ছে, মানে জিহ্বার আগাটা তেমন একটু বেঁকে যায়। চ, ছ, না, ট, ঠ বললে ট, ঠ, ট, ঠ, এই ট, ঠ বললে জিহ্বার আগাটা একটু বেঁকে যাচ্ছে এবং উপরে একটা খাঁজ কাটা অংশ আছে, ওখানে আঘাত করছে। ওই জায়গাটার নাম হচ্ছে মূর্ধা। ট, ঠ, ড, ঢ, ন, যে উপরে যে শক্ত অংশটাকে আঘাত করছে এটা নাম হচ্ছে মূর্ধা। এই জিহ্বার আগাটা উল্টে যায়, উল্টে গিয়ে মূর্ধাতে আঘাত করে উচ্চারিত হয়। যেহেতু মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, যেহেতু মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, যেহেতু মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে মূর্ধন্য বর্ণ। যেহেতু মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে, তাই এটার নাম মূর্ধন্য বর্ণ। মূর্ধা থেকে উচ্চারিত হচ্ছে তাই এটার নাম মূর্ধন্য বর্ণ। ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলো হচ্ছে মূর্ধন্য বর্ণ। আর আমরা যে মূর্ধন্য স বলি, মূর্ধন্য স হচ্ছে এখান থেকে আসছে, কিন্তু মূর্ধা থেকে। এটাকে প্যাট কাটা বলা দরকার নাই, এটা হচ্ছে মূর্ধন্য স। আচ্ছা, আবার যখন আপনি বলছেন ট, থ, দ, ধ, এই ত, থ, দ, ধ যখন আপনি বলছেন তখন আপনার জিহ্বা আলটিমেটলি দাঁতকে স্পর্শ করছে। আপনার জিহ্বা দাঁতকে স্পর্শ করছে। এটা হচ্ছে দন্তবর্ণ। এটা হচ্ছে দন্তবর্ণ। আর যখন আপনি উচ্চারণ করছেন প, ফ, ব, ভ, ম, তখন এটা হচ্ছে ওষ্ঠবর্ণ, যেটা আপনি ওষ্ঠ বা ঠোঁট থেকে উচ্চারণ করছেন। প, ফ, ব, ভ, ম, প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ।
এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ, এগুলো হচ্ছে ওষ্ঠবর্ণ। স্থানগত ভাবে যেগুলো আছে এগুলো উচ্চারণ করলে আসলে চলে আসে, উচ্চারণ করলে এগুলো সহজেই পাওয়া যায়। ঠিক আছে, আবার একটু দেখেন, আমরা এই 25টা বর্ণের যে চার্ট আছে এটা একটু ভালো করে মাথায় রাখবো, কারণ এটা পরবর্তীতে অনেক সময় আমাদের কাজে লাগবে। বর্গের 1-2 অঘোষ, 1-2 অঘোষ কারণ কম কাঁপে, 3-4-5 ঘোষ কারণ স্বতন্ত্র বেশি কাঁপে, 1-3 অল্প প্রাণ, 1-3 অল্প প্রাণ কারণ এগুলোতে আমাদের বাতাস কম বের হয়, 2-4 মহাপ্রাণ, 2-4 মহাপ্রাণ সংখ্যা থেকে চিন্তা করেন, 1-3 অল্প, 2-4 বেশি। আর 5 নাম্বারটা হচ্ছে নাসিক, 5 নাম্বারটা হচ্ছে নাসিক। এই চার্টটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে, কারণ এই চার্টটা পরবর্তীতে আমাদের আরো অনেকগুলো বিষয়ের ক্ষেত্রে কার্যকর হবে। ওকে, আমরা যখন সন্ধি পড়তে যাব তখন আর দেখবেন যে এটা কাজে লাগছে। পরবর্তীতে আমরা যখনই আমাদের ধ্বনিগত বিষয় নিয়ে কথাবার্তা বলতে যাব তখন দেখবেন এই চার্টটা আসলে আমাদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই চার্টটা একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করব, এই চার্টটা একটু ভালো করে মাথায় রাখার চেষ্টা করব, সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা ধ্বনি সম্পর্কে জানলাম, লিপি সম্পর্কে জানলাম, আগের ক্লাসে লিপি সম্পর্কে জেনেছি, ভাষার উৎপত্তি সম্পর্কে জেনেছি, মোটামুটি অনেক কিছু আমরা জানার চেষ্টা করেছি। এখন আমরা যে কাজটা করব মিলেমিশে সেটা হচ্ছে যে যতটুকু আমাদের সম্ভব নিজেদের জানাশোনার জন্য বা বোঝার জন্য সেটা চেষ্টা করব আমাদের যে প্রশ্নগুলো আছে, আমাদের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে সেগুলো একটু সলভ করব। তো সেই জন্য আমরা আগের পড়াটা একটু রিমাইন্ডার দিয়ে রাখবো আমাদের মনের মধ্যে, তাহলে আমরা সহজে পেতে পারি। ওকে, তো চেষ্টা করবো আমরা সবাই মিলে একটু উত্তর করার, যাতে করে আমাদের নিজেদের যে পড়াশোনাগুলো আছে যেগুলো আমরা আগে করেছি সেগুলো যেন ভালো করে হয়ে যায়। ওকে, আমাদের এই প্রশ্নের যে ইয়েটা সলভিংটা, যেটা আপনি আমি মিলেমিশে করবো আর কি, সেই প্রশ্ন সলভটা অবশ্যই আমরা ফেসবুকে দিয়ে দিচ্ছি। ফেসবুকে আমাদের পেজ আছে মুসাফির আসার এই পেজে, যাতে করে যারা আছে আমাদের পেজে তারাও একটু লিখে এই প্রশ্নগুলো সলভ করতে পারে আর কি। যেহেতু প্রশ্ন সলভ করা আসলে খুব কঠিন কিছু না, এগুলো সহজ জিনিস, যে কেউ পারবে। তবে আমি জানি যে আপনারা সেটা খুব ভালো করে পারবেন, বিকজ আপনারা এই বিষয়গুলো অলমোস্ট ভালো করে পড়েছেন আর কি। তো ঠিক আছে, আমরা একটু প্রশ্ন সলভের দিকে যাই। ওকে, তো আমরা প্রথমে বিসিএস এর কিছু প্রশ্ন দেখি, তারপর অন্যান্য যে পরীক্ষাগুলোতে প্রশ্ন আসছে সেই সব বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আপনারা যারা সরাসরি এখন আমাদের সাথে আছেন, আমাদের এই ক্লাসে আর কি জুম ক্লাসে লাইভ আছেন, আপনারা আমার সাথে বা আমার সাথে একটু, বা আমার সাথে বলতে আপনারা আসলে পূরণ করবেন, আমি তো জাস্ট আপনাদের সাথে একটু থাকা আর কি। ওকে, আর যারা ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে কমেন্টে আমাদের সাথে উত্তরগুলোতে যুক্ত হতে পারেন আর কি। ওকে, তো প্রথম প্রশ্ন যেটা আকৃষ্ট বিসিএস আসছিল, বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আচ্ছা, সালাউদ্দিন ভাই, তৌহিদ ভাই বলেছে 7টি। আচ্ছা, তাহলে আমাদের বাংলা ভাষায় ব্যবহৃত মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা, তাই তো? আচ্ছা, ঠিক আছে। আরাফাত জীবন ভাই, আপনার এখানে অনেক সাউন্ড বেশি হয়। আচ্ছা, এই যে মৌলিক স্বরধ্বনি আমরা 7টি বলছি, ঠিক আছে, সমস্যা নাই। আমরা যদি ধ্বনির জায়গায় বর্ণ লাগাই দিতাম, 6টি হতে পারে। তখন কত? 6টি, রাইট। আমাদেরকে যদি বলে, হ্যাঁ, আমাদেরকে যদি বলে মৌলিক স্বরধ্বনি কয়টি, তাহলে বলবো 7টি। আচ্ছা, কিন্তু যদি আমাদের বর্ণ বলতো তাহলে আমরা কয়টা বলতাম? 6টা। একদম, আচ্ছা, ঠিক আছে। এখানে একটা যুক্ত বর্ণ আছে, এই যুক্ত বর্ণটা কিভাবে গঠিত হয়েছে? মানে এটা কি ক প্লাস মূর্ধন্য হবে? না, হবে। ক প্লাস মূর্ধন্য হবে না। আচ্ছা, এটা একটা কনসেপ্ট হচ্ছে যে আমরা যখন ক্ষীয় লিখি, ক্ষীয় লিখলে এটা ক প্লাস মূর্ধন্য হবে, কিন্তু এটা কিন্তু ক্ষীয় না। আমরা যেটা লিখেছি খেয়াল করেন, এটার মাথাটা কিছুটা নিচে নেমে গেছে। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আমরা বলি না ব্রাহ্মণবাড়িয়া, দ্য রয়্যাল ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এটা আর কি। ব্রাহ্মণবাড়িয়া বলার সময় বা লেখার সময় আমরা যে হ প্লাস ময়ের কনসেপ্টটা আনি, হচ্ছে হ প্লাস ম। আচ্ছা,
বর্গের একটা বর্ণনা বর্গের হবে, টাইপিস্ট হচ্ছে উল্টা টাইপ করে ফেলেছে। বর্গের কোন বর্ণসমূহ মহাপ্রাণ ধ্বনি, মানে মহাপ্রাণ কোনটা কোনটা? দ্বিতীয় চতুর্থ এক তিন না, এক তিন, ও এক তিন তো অপশন নেই। আচ্ছা, প্রথম ও দ্বিতীয় হয়নি কেন? কারণ প্রথমটা কি মহাপ্রাণ? অল্প প্রাণ। প্রথমটা মহাপ্রাণ, প্রথমটা প্রথমটা অল্প হচ্ছে প্রাণ। অল্প প্রাণ। হ্যাঁ, প্রথমটা হচ্ছে অল্প প্রাণ। তো প্রথমটা যেহেতু অল্প প্রাণ, তো এটাকে আমরা উত্তর করতে পারছি না। তাহলে আমাদের এখানে উত্তর হবে খ নাম্বার, তাই না? দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় এবং চতুর্থ। আচ্ছা, ও, ওটা কি ধরনের স্বরধ্বনি? যৌগিক স্বরধ্বনি। এটা যৌগিক স্বরধ্বনি। যৌগিক নাকি মিলিত, কি বলতে পারি? মিলিত বলতে পারি। যৌগিক স্বর্গ এবং বিসর্গ। আরাফাত ভাই, আপনি একটু মিউট রাখেন, আপনার অনেক সাউন্ড আসছে। আচ্ছা, তাহলে আমরা ওকে বলতে পারি যৌগিক স্বরধ্বনি, তাই না? আর ওকে ভাঙলে কি কি জানে পাওয়া যায়? ওকে ভাঙলে অ প্লাস ও হর্ষ। ও, এটা হচ্ছে, যেহেতু ও এর মধ্যে দুইটা আছে, যেটাকে আমরা যৌগিক বলতে পারি। আচ্ছা, মনে আছে যৌগিক স্বরবর্ণ কয়টা? যৌগিক স্বরবর্ণ, যৌগিক স্বর। আচ্ছা যৌগিক স্বরধ্বনি টোটাল কয়টা? যৌগিক স্বরধ্বনি 25টা। 25টি যৌগিক স্বরধ্বনি হিসেবে, যৌগিক স্বরধ্বনি হিসেবে হচ্ছে 25টা, রাইট। আর বর্ণ হিসেবে কয়টা আছে? দুইটি। বর্ণ হিসেবে আছে দুইটা, কি কি? ও ও না, একটা হচ্ছে ওই আর ও। একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, রাইট। ওকে, ঠিক আছে। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, এটা 36 বিসিএস এর প্রশ্ন। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা কয়টা আছে? অর্ধমাত্রা আটটি। অর্ধমাত্রা আছে 8টা। আচ্ছা, এটা একটা কনসেপ্ট ছিল, আমরা পূর্ণমাত্রা অর্ধমাত্রা মাত্রা হিসেবে ইন্ডিকেট করতে পারি। পূর্ণ মাত্রাটা দাঁতের সাথে তুলনা করতে পারি, পূর্ণ দাঁত 32টা, তার মানে পূর্ণ মাত্রা 32। আচ্ছা, আর অর্ধমাত্রা হচ্ছে 8। মাত্রাহীন কয়টা? 10টা। মাত্রাহীন হচ্ছে 10টা, মাত্রাহীন হচ্ছে 10টা, রাইট। ওকে, তাহলে মোটামুটি এটা আমরা পেরেছি, অর্ধমাত্রা হচ্ছে 8। ওকে, সহজ সহজ প্রশ্নই আছে আসলে, আমরা আসলে কোনো গুছিয়ে উত্তর করার চেষ্টা করি না, তো এই জন্য ঝামেলা। আমরা এটা একটু আবার চোখ বুলিয়ে যাই। আমরা বলেছিলাম যে বর্গের এক দিক হচ্ছে অঘোষ, কারণ এগুলাতে স্বরতন্ত্র বেশি কাঁপে না কম কাঁপে? কম কাঁপে, স্বরতন্ত্র কম কাঁপে, তাই হচ্ছে অঘোষ। আর 3, 4, 5 এগুলোতে স্বরতন্ত্র কম কাঁপে না বেশি? বেশি কাঁপে, এগুলো হচ্ছে ঘোষ। আচ্ছা, আর বাতাসের তীব্রতার উপর নির্ভর করে বর্গের 1, 2, বর্গের 1, 2 হচ্ছে অল্প প্রাণ, আর বর্গের 2, 4 প্রাণ, 2, 4 মহাপ্রাণ। 2, 4 মহাপ্রাণ, আর পঞ্চম গুলা নাসিক। রাইট। ওকে, আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টা? এটা 38 বিসিএস আসছে, আবার 35 আসছে। মৌলিক স্বরধ্বনি কয়টা জানো? 7টা। বন্ধন, এই বন্ধনের অক্ষর বিন্যাস জানতে চাইছে, 35 বিসিএস আসছিল। বন্ধনের অক্ষর বিন্যাস, তাহলে কি এক নাম্বার দিব? দুইটি। খ, দুইটি বন। উত্তর কি হবে? 1, 2, 3, 4, 7 নাম্বার। খ নাম্বার। খ হবে বন ধন, বন ধন। তাহলে কয়টা অক্ষর আছে বন্ধনে? 2টা আছে, রাইট। খেয়াল রাখবো যে আমাদের যদি বলতো বর্ণ বিন্যাস, তাহলে আমরা বর্ণ বিন্যাসে যেতাম। যেহেতু অক্ষর বিন্যাস বলেছে, অক্ষর বিন্যাস মূলত নির্ভর করবে উচ্চারণের উপরে। আচ্ছা, নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ এবং অল্পপ্রাণ। আচ্ছা বলেন তো, অঘোষ অল্পপ্রাণ, এই অঘোষ অল্পপ্রাণ আসলে বর্গের কোন বর্ণটা? প্রথমটা, দ্বিতীয়টা? এক নাম্বার, রাইট। কারণ অঘোষ মানে হচ্ছে বর্গের 1, 2, তো 2 তো মহাপ্রাণ হয়ে যাচ্ছে, তাহলে 1 হচ্ছে অল্পপ্রাণ। তাহলে 1, বর্গের 1 কই আছে? 4। চ হচ্ছে বর্গের প্রথম বর্ণ, তাহলে এটা অঘোষ হবে, আবার এটা অল্পপ্রাণ হবে। ওকে, 27 বিশেষ প্রশ্ন, রাজা রামমোহন রায়ের রচিত ব্যাকরণের নাম কি? গৌড়ীয় ব্যাকরণ। আমরা মনে এটা আগে থেকে জেনে ফেলেছি না, যে রাজা রামমোহন রায় রচিত ব্যাকরণের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। এটা হচ্ছে বাঙালি লেখা বা বাংলা ভাষায় লেখা প্রথম ব্যাকরণ।
কত সালে প্রকাশিত হয় এটা? 1833। 1833 সালে প্রকাশিত হয়, রাইট। ওকে, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ কে লিখেছে? রাজা রামমোহন রায়। যদি বলতো বাংলা ব্যাকরণ প্রথম কে লিখেছে, তাহলে আমরা বলতাম ম্যানুয়াল আশুনসন, বাংলা ব্যাকরণ কে লিখেছে। কিন্তু এখানে বলেছে বাংলা ভাষায় প্রথম কে লিখেছে, তাহলে বাংলা ভাষায় কে লিখেছে প্রথম? রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়। আপনাদের মনে আছে আমরা হেলমেটের গল্প বলেছিলাম? এই যে হেলমেট এখানে আছে, ওকে। হেলমেটের কনসেপ্ট ছিল যে বাংলা ব্যাকরণ আস্তে আস্তে হেলমেটটি রাজা গৌড়কে দিল। তাহলে এখানে আস্তে আস্তে মানে হচ্ছে আসুনসাও, যিনি প্রথম বাংলা ব্যাকরণ লিখেছেন পর্তুগিজ ভাষায়। হেলমেট মানে হচ্ছে এনবি হেলহেড, যিনি ইংলিশে প্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন। আর রাজা মানে হচ্ছে রাজা রামমোহন রায়, যিনি বাংলা ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ লিখেছিলেন। আর গৌড় মানে হচ্ছে সেই বইটার নাম, যে বইটা হচ্ছে প্রথম বাংলায় লেখা ব্যাকরণ। কি যেন নাম বইটার? গৌড়ীয় ব্যাকরণ। ঠিক আছে, তাহলে আমরা এখানে কয়েকটা দেখলাম, আলহামদুলিল্লাহ ভালোই পেরেছেন। সন্ধি শব্দের অর্থ কি বলেন তো? ধ্বনির মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। সন্ধি শব্দের অর্থ হচ্ছে ধ্বনির মিলন। তাহলে সন্ধি শব্দের অর্থ যেহেতু ধ্বনির মিলন, তাহলে সন্ধি কোন তত্ত্বে আলোচিত হবে? বাংলা লিপির উৎস কি? ব্রাহ্মী লিপির কনসেপ্টটা জানো কি? কিভাবে যেন লিখে? বাম দিক থেকে লিখে। আমরা কিভাবে লিখি? বাম দিক না ডান দিক? বাম দিক থেকে। আমরাও বাম দিক থেকে লিখি, রাইট। ওকে, কোন দুটি অঘোষ ধ্বনি? অঘোষ মানে আগে বলেন কি কি হবে? ওকে, বুঝতে পেরেছি। অঘোষ দিয়ে কি বুঝায়? বর্গের 1, 3, 5, 4, 2। 1 2 বর্গের 1 2। তাহলে 1 2 হিসাব করলে কই আছে? চচ হয়ে আছে। 1 2 চচ হয়ে আছে, ডট হতে নাই, বব হতে নাই, ডট হতে নাই, চচ হতে আছে। ওকে, বর্ণ আছে কি? বর্ণ কি? ধ্বনি নির্দেশক প্রতীক। ধ্বনি নির্দেশক প্রতীক বা ধ্বনি প্রকাশের চিহ্ন। আর বর্ণ কি মৌখিক রূপ না লিখিত রূপ? লিখিত রূপ। বর্ণ হচ্ছে লিখিত রূপ, রাইট। বাংলা বর্ণমালায় মাত্রাবিহীন বা মাত্রাহীন বর্ণ কয়টা? 10টা। আমরা বলেছিলাম যে পূর্ণ মাত্রা হচ্ছে 32টা, অর্ধমাত্রা হচ্ছে 8টা, মাত্রাহীন হচ্ছে 10টা। ঠিক আছে, তাহলে এখানে আমরা বেশ 15টার মতো বিসিএস এর প্রশ্ন দেখলাম। এবার আমরা একটু বিশ্ববিদ্যালয়ের দিকে আগাই। বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন স্ট্রাকচার গুলো একটু দেখি কেমন কঠিন করে আমাদের। অভিধানে ক্ষীয়টা কোথায় থাকে? ক্ষীয় কই থাকে? এটা একটু কঠিন প্রশ্ন মনে হবে যে অভিধানে কেমনে থাকে, আমি কেমনে জানি? এটা আমরা সবাই জানি। খেয়াল করেন তো, আমরা ইংলিশ ডিকশনারি দেখি না? ইংলিশ ডিকশনারিতে কি এর পরে সি এর পরে বি আসবে? না। সি এর পরে কি বি আসবে কখনো? না। কারণ অভিধানে যেটা হয় সিরিয়ালি যায়, এরপরে বি, তারপরে সি, তারপরে এরকম সিরিয়ালি যায়। অভিধানও ঠিক সেম ব্যাপার। এখন ক্ষীয় তো আসলে কোনো বর্ণ না। ক্ষীয়কে ভাঙলে আমরা কি কি পাই? ক প্লাস মূর্ধন্য পাই। ক প্লাস মূর্ধন্য পাই। তাহলে এটা আমরা কোথায় গেলে পাবো? ক এর পরে পাবো। ক্ষীয়টা আমরা ক এর পরে পাবো। যেমন ক্ষীয় নামে তো আসলে বর্ণ হয় না, এটা তো যুক্ত বর্ণ। আর ক্ষীয়টা ক দিয়ে শুরু, তাহলে এটা আমরা পাবো ক এর সাথে। নিচের কোনটা শব্দের উদাহরণ? এটা তো আমাদের কাছে কঠিন হবে, কারণ এখানে তো আমরা কোনো শব্দই দেখতে পাচ্ছি না, সবই তো বর্ণ। কিন্তু বর্ণ হলেও কিছু কিছু ব্যাপার একটু খেয়াল রাখতে হবে। যেমন অনলি শ যেটা আছে, অনলি শ দিয়ে বোঝা যাচ্ছে সহ। শ শুধু একটা বর্ণ, কিন্তু একটা শব্দ হিসেবে কাজ করে। আবার একটা শব্দ পড়েছেন না, আকাশে চড়ে যে, তার নাম কি? খেচর। আকাশে চড়ে যে খেচর। তা আকাশে যে চড়ে খেচর হবে কেন? সেটা হবে আকাশ চর। আকাশে চড়ে যে সে খেচর হয়েছে এই কারণে, কারণ খ মানে হচ্ছে আকাশ। খ মানে হচ্ছে আকাশ। খ
মানে হচ্ছে আকাশ, খ মানে হচ্ছে আকাশ। তো এখানে শব্দের উদাহরণ হচ্ছে খ, খ মানে আকাশ। ওকে, আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টা? কঠিন এটা। মৌলিক স্বরধ্বনি কয়টা? 7টি। অনেক কঠিন প্রশ্ন ছিল। আচ্ছা, কোনটি স্পৃষ্ট ব্যঞ্জন? স্পৃষ্ট মানে হচ্ছে স্পর্শ, স্পৃষ্ট মানে হচ্ছে স্পর্শ, তাহলে কোনটা হবে? হ হ কি স্পর্শ বর্ণে আছে? স্পর্শ বর্ণে কোথা থেকে কোথা পর্যন্ত আছে? ক থেকে ম পর্যন্ত আছে, ক থেকে ম পর্যন্ত আছে, তাহলে এখানে কোনটা উত্তর? ম। ল, স, হ এগুলো তো আমাদের স্পর্শ বর্ণে নাই। আচ্ছা, কোনটি একাক্ষর শব্দ? একাক্ষর মানে হচ্ছে যেটাতে কয়টা অক্ষর আছে? একটা অক্ষর আছে, কোনটা হবে? বন হচ্ছে একাক্ষর শব্দ, কারণ মা এটা দুইটা আছে, বা দুইটা আছে, খা লা দুইটা আছে, একটা হচ্ছে বন, বনে একটা অক্ষর আছে, এটা হচ্ছে আমাদের জন্য একাক্ষর শব্দ। ওকে, আচ্ছা, আর কিছু দেখি আমরা। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টা? সহজ প্রশ্ন। মাত্রাহীন বর্ণ কয়টা জানো আমাদের? 10টা। পূর্ণমাত্রা 32, অর্ধমাত্রা 8, মাত্রাহীন 10। ব্যঞ্জন বর্ণে অর্ধমাত্রা কয়টা আছে? আমাদের টোটাল অর্ধমাত্রা হচ্ছে 8টা, এর মধ্যে 7টাই আছে ব্যঞ্জনের মধ্যে। 11টা স্বরবর্ণের মধ্যে কয়টা সংক্ষিপ্ত রূপ আছে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টা? 10টা। আমরা পড়ছিলাম না আমাদের কার কয়টা? 10টা। কার হচ্ছে 10টা। আর কার কাকে বলে? ব্যঞ্জন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে। তাহলে আমরা জানি স্বরবর্ণ আছে 11টা, এর মধ্যে 10টারই সংক্ষিপ্ত রূপ আছে, একটার নাই। কোনটার নাই? অ এর কোনো সংক্ষিপ্ত রূপ নাই। আচ্ছা, 9 নাম্বার, কোনগুলা উৎসবর্ণ? উৎসবর্ণ কোনটা? তিনটা স আর হ, তিনটা স এবং হ, যেগুলা উচ্চারণের সময় ইচ্ছে মতো বাতাস ধরে রাখা যায় বা আর মশিসের মতো ধরি তৈরি করে, এগুলো হচ্ছে উৎসবর্ণ। কোনগুলো বর্গীয় বর্ণ নয়? 10 নম্বর প্রশ্ন, বর্গীয় বর্ণ না কোনটা? ডি। জ বর্গ আছে, চ বর্গ আছে, ত বর্গ আছে, ট বর্গ আছে, কিন্তু জ বর্ণ আছে? জ, র, ল, স এগুলা বর্গীয় বর্ণ না, কারণ বর্গীয় বর্ণ বলতে আমরা বুঝি স্পর্শ বর্ণগুলাকে, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত, ক থেকে ম পর্যন্ত। ওকে, আচ্ছা, তাহলে এখানে আমরা অলরেডি 25টা প্রশ্ন দেখে ফেলেছি, আলহামদুলিল্লাহ। বাক্যতত্ত্বের অপর নাম কি? পদক্রম। বাক্যতত্ত্বের আরেকটা নাম হচ্ছে পদক্রম। আচ্ছা, জ, র, ল এগুলোকে কি বলা যায়? অন্তস্থ। হচ্ছে অন্তস্থ বর্ণ। আমরা পড়েছিলাম অন্তে রবে জল, তাই না? অন্তে রবে জল, অন্তে রবে জল। অন্তে মানে অন্তস্থ বর্ণ, আর রবে জল মানে হচ্ছে র, ব, জ, ল, চারটা হচ্ছে অন্তস্থ বর্ণ। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি কয়টা জানো? 7টি। মানে এটা কতবার আসছে কত জায়গায়? কোন দুইটা মহাপ্রাণ? মহাপ্রাণ মানে হচ্ছে বর্গের 1 3 না 2 4? 2 4। 2 4। তাহলে কি হবে? খ এবং ঝ। খ হচ্ছে দ্বিতীয় বর্ণ, ঝ হচ্ছে চতুর্থ বর্ণ। বাংলা বর্ণমালায় পরাশ্রয়ী বর্ণ কয়টা? 3টি। 3টি। কি কি? অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। চন্দ্রবিন্দু। অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু, এই তিনটা হচ্ছে পরাশ্রয়ী বর্ণ, কারণ এগুলা সাধারণত কখনো বর্ণ তৈরি করে না। আচ্ছা, ডয় শূন্য র এবং ঢয় শূন্য র এই দুইটা কি জাতীয় বর্ণ জানো? এগুলো নামের মধ্যেই লুকিয়ে আছে। কোথায় লুকিয়ে আছে? তারণজাত। তারণজাত মানেই ডয় শূন্য র এবং ঢয় শূন্য র। ঠোঁট আর নাকের ছিদ্র দিয়ে কোনটা উচ্চারিত হয়? আগে আমরা ঠোঁটের বর্ণে যাই। ঠোঁটের বর্ণ মানে কোন বর্গ বলেন তো? ম। ঠোঁটের বর্ণ মানে হচ্ছে প বর্গ, তাই না? প, ফ, ব, ভ, ম।
তাহলে ঠোঁটের ক্ষেত্রে ম আছে, আবার নাসিকা বর্ণের মধ্যেও ম আছে, তাই না? তাহলে ঠোঁট আর নাক মিলিয়ে কি উচ্চারণ হবে? ম। ম ওষ্ঠবর্ণ, এই ওষ্ঠবর্ণ মানে ঠোঁটের, আর নাসিকা বর্ণ মানে নাক। তাহলে ওষ্ঠবর্ণের শেষে ম, ওইটাই আবার নাসিকা বর্ণ। মই, ময়ের মধ্যে হচ্ছে রসইকে কি বলবো আমরা? রস্বস্বর। রসইকে বলবো আমরা রসস্বর। কিন্তু রসইর জায়গায় যদি আমরা লিখতাম ওই, তাহলে কি হতো? যদি রসইর জায়গায় আমরা ওই লিখতাম তাহলে উত্তর কি হতো? দীর্ঘস্বর। দীর্ঘস্বর। না, দৃশ্যর। দীর্ঘস্বর তো এখানে অপশনই নাই। এটা হলো দৃশ্যর। দৃশ্যর মনে আছে? দৃশ্যর জি আমরা স্যার। যৌগিক স্বরবর্ণ পড়ছিলাম না? দৃশ্যর, স্বরজ্ঞাপক, সান্ধ্যস্বর, মনে আছে? সান্ধ্যস্বর দৃশ্যর একই জিনিস, মানে যেখানে একটা উচ্চারণ কিন্তু দুইটা স্বরধ্বনি আছে। ওই, অ আছে, রস্বই আছে। যদি ওই থাকতো তাহলে বলতাম দৃশ্যর, আর শুধু ই যেহেতু আছে এজন্য উত্তর বলেছি আমরা রসস্বর। রসন তো দীর্ঘস্বর নাই, থাকলে তো হইতোই। বাংলা একাডেমির অভিধান অনুসারে নিচের কোন বর্ণানুক্রমটা সঠিক, মানে কোনটা সিরিয়ালি ঠিক আছে? যেমন প্রথমে আছে প, প এর পরে গ, ঠিক আছে? প এর পরে গ আছে না। না। আচ্ছা, এখানে গ ঠিক আছে, গ এর পরে প ঠিক আছে, প এর পরে তো আর গ হয় না। না, বাতিল। 4 নাম্বারটা দেখি, গ এর পরে গ, গ এর পরে প, এতটুকু ঠিক আছে, কিন্তু প এর পরে গ আসতে পারে না, কারণ প তো অনেক পরে, গ তো আগে, তাহলে এটাও আবার, তাহলে উত্তর কি হবে? সি নাম্বার, গ গ গ গ প, তাহলে সিরিয়াল ঠিক আছে। নিচের কোনটি একাক্ষর শব্দ? ভাই। ভাই। মা মা দুইটা হয়ে গেছে, দিদি দুইটা হয়ে গেছে, চা চা দুইটা হয়ে গেছে, তাহলে উত্তর কি? ভাই। ওকে, তাহলে ভাই এবং বোনেরা দেখেন অলরেডি আমরা 15, 20, 35টা প্রশ্ন কিন্তু সলভ করে ফেলেছি। এগুলো আমি জানি খুবই সহজ, আপনি এগুলো দেখলেই পারতেন, কোনো ব্যাপার না, কিন্তু এই যে আমরা মিলেমিশে করলাম, এখন আরো ভালো করে পারা যাবে। আমরা আরো কিছু করে ফেলি। কোনটি যুগ্ম স্বরধ্বনি? যুগ্ম মানে কি? ডাবল, দুইটা, তাহলে যুগ্ম কোনটা হবে? যুগ্ম মানেই হচ্ছে ডাবল। ওই। ওই, ওই এ ডাবল আছে। ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে জানো কি বলে? ফলা। ফলা বলে। ফলা কয়টা জানো? 6টা। ফলা হচ্ছে 6টা। কি কি? ম ম, ন, র, ব, জ, জ জল। কোনটি উৎসবর্ণ? খ। ও তো উৎসবর্ণ না ভাই, ও তো নাসিক বর্ণের মধ্যে আছে, স্পর্শ বর্ণে আছে। উৎসবর্ণ তো নাসিক বর্ণের মধ্যে না, নাসিক বর্ণ বা কি বলে এটাকে আমরা, স্পর্শ বর্ণের বাইরে। উৎসবর্ণ হচ্ছে 4টা, 3টা স আর হ, 3টা স আর হ। ট, টটা কি বর্ণ? মূর্ধন্য ধ্বনি। ট হচ্ছে মূর্ধন্য, মূর্ধা থেকে আসে। তালুপ মানে তালু থেকে আসে, চ ছ ওগুলা। বাংলা ভাষায় উৎসবর্ণ কয়টা? 4টি। 4টি, 3টা স আর হ, 3টা স আর হ। তাহলে বিসিএস এর 15টা, বিশ্ববিদ্যালয়ের অলমোস্ট 25টা, মানে 40টা প্রশ্ন আমরা সলভ করেছি। ওয়াও, দিস ইজ রিয়েলি গুড। 40টা প্রশ্ন যদি আমরা এরকম সলভ করতে পারি মিলেমিশে, তাহলে ইনশাআল্লাহ আমাদের আর কোনো সমস্যা হবে না। কারণ আমরা যে চেষ্টাটা করছি আসলে আপনাদের সাথে, সেটা হচ্ছে যে আমরা নিজেরা যে বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করছি বা আলোচনা করছি বা একটু টেকনিক দিয়ে শেখার চেষ্টা করছি, সাথে সাথে আমরা আবার এগুলো সলভ করছি। তো যখন আমরা এরকম মিলেমিশে সলভ করতে পারি বা এরকম সরাসরি কথা বলতে পারি, তখন আমাদের শেখাটা আসলে পারফেক্ট হয়। তো এই যে আমরা দীর্ঘ 2 দিন এই বিষয়গুলো সম্পর্কে পড়লাম, জানলাম, এখন আবার প্রশ্ন সলভ করলাম, আপনাদেরকে মনে হয় নতুন কিছু কি জানা যাচ্ছে, মানে নতুন কিছু কি শিখতে পারছেন? জি। আচ্ছা, আমরা রেগুলার তাহলে এরকম প্রশ্ন সলভ করবো, কি বলেন? জি। প্রশ্ন সলভ করলে হ্যাঁ রাইট, তাহলে আমাদের মনে হবে যে ক্লাসের পড়াটা ক্লাসে শেষ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। তো যারা ফেসবুকে দেখছেন, এটা ছিল আমাদের নতুন ব্যাচ ব্যাকরণ ছাত্রী সম্পর্কে ব্যাচের একটি ক্লাস। ক্লাসের সামান্য একটু অংশ আমরা আসলে ধ্বনিতত্ত্ব পদ্ধতি পড়েছি 2টা ক্লাসে, এবং আজকে আমরা সবাই মিলে একটু সলভ করেছি। আপনারা চাইলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এই ব্যাচে অ্যাড হতে পারেন। নেক্সট উইকে আমরা আবার 60টা ব্যাচ ওপেন করছি, চাইলে সেগুলোতেও যুক্ত হতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা ফেসবুকে দেখেছেন। ওকে,
তো আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমরা গত 2টা ক্লাসে যা কিছু পড়েছি এগুলোর উপর আগামী ক্লাসে পরীক্ষা হবে। আপনাদের তো একটা পিডিএফ শিট আমরা পাঠিয়ে দিয়েছি, তো পিডিএফ শিটটা ইয়েতে আমাদের মেসেঞ্জার গ্রুপে আছে, ওটা একটু পড়বেন। আগামী ক্লাসে আমরা এই গত 2টা ক্লাসে যা কিছু পড়েছি আগামী ক্লাসে মানে আগামী ফ্রাইডেতে ওটার উপর একটা পরীক্ষা থাকবে। পরীক্ষার প্রশ্নটা আমরা গ্রুপে দিয়ে দিব, মেসেঞ্জার গ্রুপে। আমাদের ক্লাস তো 30-এ, আমরা 8টা 20-এ প্রশ্ন দিব। 8টা 20 থেকে 8টা 35, 15 মিনিটে আপনারা উত্তর করে আমাদের কাছে পাঠিয়ে দিবেন। 8টা 35 থেকে আমরা আবার নতুন লেকচার শুরু করব। আর কোন দিন কি ক্লাস হবে এটা তো আমরা মেসেঞ্জার গ্রুপে পাঠিয়ে দিয়েছি। নেক্সট ক্লাসে আমাদের সন্ধি পড়ানো হবে, তো চাইলে একটু দেখে রাখতে পারেন যেন পড়ানোর সময় নতুন নতুন না লাগে। ঠিক আছে, তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে আবার। সালাম আলাইকুম।